welcome to another exciting episode of URL podcast, Unzip, Reboot and Leave podcast. আমি গৌতম বসাক। আজকে আমাদের সাথে যিনি আছেন উনি পেডিয়াট্রিশিয়ান, মানে চাইল্ড স্পেশালিস্ট বা শিশু রোগ বিশেষজ্ঞ। উনি 3-4 ডেকেড, নিয়ারলি 4 ডেকেডস, 40 বছর ধরে কাজ করছেন পশ্চিমবঙ্গ, এবং কারেন্টলি উনি বেসড ইন ত্রিপুরা, এবং উনি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এখন পড়ান। প্লিজ ওয়েলকাম ডক্টর নীলরতন মজুমদার। কেমন আছো? আছি, ভালো আছি। তো আমরা অ্যাকচুয়ালি আজকে এটা রেকর্ড করছি অস্ট্রেলিয়াতে। তো তুমি এখানে ঘুরতে এসছো, কেমন লাগছে? খুব ভালো। ঠিক আছে, আচ্ছা। তো আমরা স্ট্রেট প্রশ্নে চলে যাই। প্রথম হচ্ছে যে আমাদের দেশে যেহেতু মানে জেনারেল ফিজিশিয়ান বা পেডিয়াট্রিশিয়ান এইগুলোতে লোকের কাছে যাওয়ার কোনো ব্যারিয়ার নেই, এনিথিং অ্যান্ড এভরিথিং লোকে পেডিয়াট্রিশিয়ানদের কাছে পৌঁছে যায়। সব সময় কি পেডিয়াট্রিশিয়ানের কাছে যাওয়ার দরকার আছে? না, সবসময় যাওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি কতগুলি সমস্যা হচ্ছে, যেমন গ্রামাঞ্চলে পেডিয়াট্রিশিয়ান পাওয়া যাবে না, পেডিয়াট্রিশিয়ানরা মেনলি শহর বেসড। সুতরাং গ্রামে যারা, ওদের তো প্রথম ইয়েতে পেডিয়াট্রিশিয়ান পাবে না। প্রথম ওইখানে যে জেনারেল ফিজিশিয়ান, যে প্রাইমারি হেলথ সেন্টার, ওইখানে যে মেডিকেল অফিসার, ওদের কাছেই যেতে হয়। ওদের কাছে যাওয়ার পরে যদি দেখে যে না তেমন কমছে না বা তেমন স্যাটিসফ্যাকশন না হয়, তখন ওরা আসে। বা হয়তো গ্রামের থেকে প্রাইমারি হেলথ সেন্টারের ডাক্তারবাবুই বলেন যে একটু স্পেশালিস্ট দেখান, তখন গ্রামের লোকরা শহরে আসে। আর শহরে যাদের অ্যাকচুয়ালি মোটামুটি যারা সচ্ছল, ওরা সবসময় ওইখানে সবাই জানে যে শিশু হলে, কিছু প্রবলেম হলে শিশু ডাক্তারের কাছে যেতে হবে, মানে গাইনি প্রবলেম হলে গাইনিকোলজিস্টের কাছে যেতে হবে। ওইখানে জেনারেল প্র্যাকটিশনারের কাছে শুধুমাত্র যদি জ্বর, সর্দি, কাশি, এই সমস্ত পেট খারাপ কিছু হয় তাহলেই যায়। নতুবা যে কোনো একটু প্রবলেম হলেই শহরে সাধারণত শিশুর ডাক্তারের কাছে যায়। অ্যাকসেপ্ট ওই যারা হয়তো খুব মানে গরিব, ওরা হয়তো প্রথমে ওই জেনারেল ফিজিশিয়ানের কাছে বা হসপিটালে মেডিকেল অফিসার জেনারেল, ওদের কাছে যায়। মানে একটু সুযোগ থাকলেই, কিছু হলেই মানে স্পেশালিস্টের কাছে চলে যাবে। তো এটা মানে এখানে কিছু করার নেই বেসিক্যালি, দ্যাট দিস ইজ হাউ ইট ইজ। আচ্ছা, ওকে। এবারে একটা আমার, তাহলে ঠিক আছে, যখন কোনো সমস্যা হবে, যদি একটা স্যাটিসফ্যাকশনেরও তো ব্যাপার থাকে, ঠিক আছে, আপনারা যান, অসুবিধা নেই। ইন্ডিয়াতে মানে আমার মাও থাকেন, আমি একসময় থেকেছি, এবং এখন যখন ইন্ডিয়াতে বিভিন্ন রকম কথাবার্তা বলি, মানে কাউকে খারাপ বলছি না, কিন্তু নিজেদের ডাক্তারি করার একটা চরম ইচ্ছে, প্রবণতা রয়েছে। এবং মানে আমি এরকম দেখেছি যে মানে কোনো একটা ডাক্তার, সে স্পেশালিস্ট হোক আর যাই হোক, তিনি দেখছেন, হয়তো পাশের বাড়ির লোক এসে বললো একটা নার্ভের ডাক্তার দেখালে কিন্তু ভালো হয়, তখন দুম করে চলে গেল তার কাছে। কোয়েশ্চেন তোমাকে এটা, যে এই যে দুম করে একটা পৌঁছে যাওয়া কারোর কাছে, কোনো স্পেশালিস্টের কাছে, যেখানে তুমি কি পাচ্ছ, ম্যাক্সিমাম হয়তো লাস্ট প্রেসক্রিপশনটা পাচ্ছ, আর কিছু কথা শুনছো, ক্যান ইউ রিয়েলি মানে ট্রিট উইদাউট নোয়িং দ্য ফুল হোলিস্টিক হিস্ট্রি? না, সেটা তো অসুবিধা হয়। আর এটা অনেক সময় ভুল ধারণা অনেকে, যেমন কিছু ব্রেন জাতীয় কিছু হলে অনেকে ভাবে যে ব্রেনের স্পেশালিস্টের কাছে চলে গেলাম। অ্যাকচুয়ালি ব্রেনের স্পেশালিস্ট বলতে, যেমন কেউ সাইকিয়াট্রিস্টের কাছে আবার কেউ যেতে চায় না, বলবে যে এটা পাগলের ডাক্তার, পাগলের ডাক্তার, ওর কাছে যাবে না। কিন্তু ওর সত্যি সত্যি কিন্তু সাইকিয়াট্রিক প্রবলেম, ও সেটা না করে চলে যাবে নিউরোলজিস্ট বা ইভেন নিউরোসার্জনের কাছে। এই একটা ভুল ধারণা আর কি, যে ওরা ব্রেনের ডাক্তার। অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিস্ট হলে শুধু পাগলের ডাক্তার, সুতরাং ওখানে ওর কাছে গিয়ে লাভ হবে না, এরকম একটা ধারণা। তো এরকম হয়, মানে ভুল গাইডেন্সে। তবে অনেকেই সাধারণত আমাদের কাছে যখন আসে, যখন দেখি যে আমার কাছে এসছে, ওর অ্যাকচুয়ালি চোখের ডাক্তার দেখালে ভালো হবে বা ইএনটি ডাক্তারের কাছে গেলে ভালো হবে, তখন আমরা বলে দিই যে ঠিক আছে, এখন এই ওষুধগুলি দিলাম, আপনি এগুলি খাওয়ান, পরবর্তী সময় কিন্তু ইএনটি স্পেশালিস্টকে দেখিয়ে নেবেন। ওর একটু ইএনটি প্রবলেম আছে, যেটা ইএনটি স্পেশালিস্ট দেখে ভালো অ্যাডভাইস দিতে পারবে ভবিষ্যতে কী করতে হবে বা কিছু।
এইভাবে সাধারণত আমরা স্পেশালিস্টটা আবার স্পেসিফিক স্পেশালিস্টের কাছে পাঠাই। রাইট, রাইট। কিন্তু তখনও যখন তুমি পাঠাচ্ছ, ঠিক আছে, একটা তোমার ভেতরের মানে হিউম্যানিটি বা এই জাতীয় মানবতা বোধটা কাজ করছে, সো দ্যাট মানে ইউ ট্রাইং টু গাইড দেম প্রপারলি। কিন্তু অনেকে মানে বলতে অসুবিধা নেই, অনেকে সেটা করবে না, মানে কেস ধরে রাখার চেষ্টা করবে। এবারে সেই পেশেন্টের পক্ষে কিন্তু অনেক সময় মানে কিরকম একটা লস্ট হয়ে যায় তারা, মানে ওয়্যার এক্স্যাক্টলি দে শুড গো। এই গাইডেন্সটা মানে আরো ট্রান্সপারেন্টলি কি করে পেতে পারা সম্ভব? না, সেটা যেমন অনেক জায়গাতে আছে, যেমন হসপিটালেও, গভর্নমেন্ট হসপিটালে, যেমন কলকাতায় পিজি হসপিটালে বা কিছু সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ওইখানে যারা কাজ করে ওরা গাইড করে। হাসপাতালে যখন যায় বলে যে আমার এই প্রবলেম, আমি কোথায় দেখাবো, তখন ওরা গাইড করছে। কিন্তু এগুলি তো আমাদের এখানে নেই, যেমন ছোটোখাটো শহরে বা গ্রামে তো নেই। তো ওইরকম যদি থাকে কিছু তাহলে সুবিধা হয়। আর নতুবা সাধারণত জেনারেল ফিজিশিয়ানরা অনেক সময় গাইড করেন ঠিকমতো, অনেক সময় ধরে রাখেন পেশেন্ট, যে ছাড়তে চায় না, যে ঠিক আছে ওষুধ দিলাম, জ্বর কমলো না, অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দিলাম, এগুলি করলাম, কিন্তু সঙ্গে সঙ্গে পাঠাচ্ছে না, এরকম হয়। আর কিছু কিছু ক্ষেত্রে যারা কোনো রিস্ক নিতে চায় না, না বাবা ঠিক আছে এটা স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তো এখনও সেই সিস্টেমটা সত্যি কথা বলতে কি এখনও সেইভাবে গড়ে ওঠেনি, যে প্রপারলি কখন কাকে কোথায় যেতে হবে। এখানে যেমন জেনারেল ফিজিশিয়ানরা দেখে ডিসাইড করে তারপরে পাঠাবে স্পেশালিস্টের কাছে, আমাদের এখানে কিন্তু এই সিস্টেম নেই। তাতে হচ্ছে কি কিছু কিছু ভুল জায়গায় চলে যায়। আর কিছু কিছু এমন সময় কিছু ভুল ধারণা, যেমন বিশেষ করে গ্রামের দিকে, যে যার নাম খুব শোনা যায় যে উনি হয়তো মানে সার্জেন, কিন্তু ওনার কাছে মেডিকেল প্রবলেম নিয়ে চলে যাবে, ভাববে যে উনি তো বড় ডাক্তার, উনি ঠিক করে দেবেন। তো এটা একটা ভুল হয় আর কি সাধারণত। মানে ভুলের থেকেও মানে আমি যেটা বেসিক্যালি পয়েন্ট আউট, আমার যেটা বেশি চোখে হয়রানি, মানে মানুষ কত জানবে, তাতে নিজের লাইফের সমস্যা রয়েছে এবং মানে সেইটা। আচ্ছা, এইখানে মানে আমি যেহেতু মানে একটু আইটি ঘেঁষা কথা মানে কাজকর্ম করি, তো মানে আমার একটা জিনিস মনে হয় যে যেহেতু এখন সবার কাছে ফোন আছে এবং প্রত্যেকের যা যা ঘটছে, মানে কারোর মানসিক সমস্যা থাকতে পারে, তার সাথে ডায়াবেটিস থাকতে পারে, তার সাথে প্রেসক্রিপশন থাকতে পারে, 10টা ডাক্তার দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। তারা যদি যাবতীয় জিনিসটা ছবি তুলে রাখে এবং নতুন কোনো ডাক্তারের কাছে যায়, সে মানে পাশের বাড়ির মানে ইন্টেনশন হোক আর যাই হোক, তাহলে কি তোমাদের ট্রিটমেন্টে একটু হিস্টোরিক ডাটা দেখে একটু ইজি হতে পারে? বিশেষ করে জটিল কেস আমাদের অ্যাকচুয়ালি দু রকমের কেস। সত্যি কথা বলতে কি আমাদের কাছে যে সমস্ত রোগীরা আসে 100টির মধ্যে 90টি সাধারণ অসুখ, সর্দি, কাশি, জ্বর, পেট খারাপ। সুতরাং সেখানে আমাদের পূর্ববর্তী হিস্ট্রি না হলে হয় না। কিন্তু কিছু পেশেন্ট আছে যেমন ক্রনিক পেশেন্ট, বা মাঝে মাঝে খিঁচুনি রোগ হচ্ছে, বা ওর কিছু একটা কিডনি প্রবলেম বা লিভার প্রবলেম বা রেসপিরেটরি প্রবলেম আছে অনেক দিন ধরে, মাঝে মাঝে হয়। সেই ক্ষেত্রে আমাদের প্রপার হিস্ট্রিটা পেলে ভালো হয়, প্রথম থেকে হিস্ট্রি। তো সেক্ষেত্রে আমরা সাধারণত ওই হিস্ট্রি নিতে বাধ্য হই, যে জন্মের পর থেকে ওর হিস্ট্রি নিই, কখন কী হয়েছিল, কোন ডাক্তার দেখিয়েছিল বা কিছু, এগুলি হিস্ট্রি নেওয়া হয়। তো এগুলি করলে সাধারণত সুবিধা হয় তাহলে। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওই যেটা বললাম যে জাস্ট দুদিনের জ্বর হয়েছে বা সর্দি কাশি জ্বর বা একটু পেটের অসুখ হয়েছে, পেট খারাপ হয়েছে, তো সেক্ষেত্রে সাধারণত আগের হিস্ট্রি না হলেও তেমন অসুবিধা হয় না কিছু। দেখে আমরা পেশেন্টের হিস্ট্রি শুনে এবং এক্সামিন করে ওই বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত ওষুধ দিয়ে সেরে যায়। একমাত্র সিরিয়াস যদি হয় তখন আমরা অ্যাডভাইস করি হসপিটালাইজেশন। রাইট, ওকে, আচ্ছা। তো এবারে আমরা মানে এই ডাক্তারি ব্যাপারটা থেকে বেরিয়ে এবার একটু মানে মানুষে আসছি, ঠিক আছে? আচ্ছা, সেই মানুষে আসতে গেলে এটাও একটা মানে একটা মিসকনসেপশন বলা যেতে পারে, যে কত বছর অবধি পেডিট্রিশিয়ানের কাছে যাব আমরা, মানে টিন অবধি নাকি টিনের আগে নাকি অ্যাডাল্টরাও যেতে পারে? এই জায়গাটা একটু পরিষ্কার করে দাও তো। হ্যাঁ, এটা নিয়ে যেমন আমাদের ভারতবর্ষে এতদিন ছিল যে 12 বছর অবধি সরকার থেকে করেছে, যদিও ওয়েস্টার্ন কান্ট্রিজে কোথাও 15 কোথাও 18 রাইট পেডিয়াট্রিক্স। তো আমাদের ভারতবর্ষে 12 করার কারণ হচ্ছে যে আমাদের প্রথমত হলো শিশু চিকিৎসক কম, দ্বিতীয়ত হলো এই পপুলেশন আপ টু 12 ইয়ার্স
40% পপুলেশন হলো বিলো 12 ইয়ার্স। সুতরাং এত পপুলেশন, এটাকে যদি 18 পর্যন্ত করা হয় পপুলেশন আরও বেড়ে যাবে। সুতরাং পিডিয়াট্রিশিয়ান অত নেই, সেই জন্য গভর্নমেন্ট থেকে এটা 12ই রেখেছে। কিন্তু দেখা যাচ্ছে প্রবলেম হচ্ছে 12 থেকে যে সমস্ত বাচ্চারা 13-14 বছর বা 18 বছর পর্যন্ত হচ্ছে, ওদের যে প্রবলেমগুলি সেগুলি পিডিয়াট্রিশিয়ানরা যতটা ভালোভাবে পরিচিত এই সমস্ত প্রবলেম নিয়ে, অ্যাডাল্ট যারা ফিজিশিয়ান ওরা কিন্তু এগুলি অতটা, কারণ আমাদের তো রিলেশন আছে, আমরা এই বাচ্চাটা 11 বছর 12 বছর এই প্রবলেম হচ্ছে, নেক্সট এই প্রবলেম হতে পারে জানি 17-18 বছর অবধি। কিন্তু অ্যাডাল্ট যারা দেখছেন ফিজিশিয়ানরা, ওদের কাছে হঠাৎ করে একটা 14 বছরের ছেলে গেল হয়তো মানে হাইপার টেন্ট্রাম বা অ্যাবনর্মাল বিহেভিয়ার, তখন ওদের এই বয়সে যে সমস্ত সমস্যাগুলি হয় এগুলো নিয়ে, তো ওনারা অতটা এটা সম্বন্ধে অ্যাকোয়েন্টেড থাকেন না যতটা না পিডিয়াট্রিশিয়ান থাকেন। আর আমাদের পিডিয়াট্রিক্সে এখন হচ্ছে কি, আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স বলে আমাদের যে সোসাইটি অল ওভার ইন্ডিয়ার যে চাইল্ড স্পেশালিস্টদের, ওদের একটা সোসাইটি, ওটা একাডেমিক সোসাইটি, ওইখানে এখন আমাদের করে দিয়েছে কি 18 ইয়ার্স অবধি আমরা দেখব এই 12 to 18 ইয়ার্স অ্যাডোলেসেন্ট, এটার উপরে আমাদের বিভিন্ন রকমের ট্রেনিং হচ্ছে। আমাদের অ্যাসোসিয়েশন থেকে এটা ট্রেনিং দেওয়ানো হচ্ছে যে অ্যাডোলেসেন্টদের কী কী প্রবলেম হতে পারে, ওদের এগুলি কীভাবে সলিউশন করতে হবে এটার উপরে। তো এই জন্য আইএপি এখন রিকমেন্ড করছে যে পিডিয়াট্রিশিয়ান শুড সি কেসেস আপ টু 18 ইয়ার্স, রাইট। যতক্ষণ অ্যাডাল্ট। এবং আমি ওই তোমার প্রথমে যে প্রশ্নটা করলাম সেটারও খানিকটা লিঙ্ক, যে ওই যে 12 বছর অবধি দেখছো কিছু তো একটা হিস্ট্রি তৈরি হচ্ছে তোমার মধ্যে, যে মোমেন্টে তোমার কাছ থেকে সরে যাচ্ছে নো লিঙ্ক, সে আবার ফ্রেশলি শুরু করছে একটা জায়গা। ওকে, দারুণ। আচ্ছা, এইবারে আসি যে একদম চাইল্ড, ঠিক আছে, নর্মাল পেটের অসুখ, ডিফারেন্ট টাইপের প্রবলেম হলে ডাক্তারের কাছে যাবে, কোনো অসুবিধা নেই। মানসিক যে মানে প্রথম থেকে তুমি বলো একদম যে বাচ্চা মানে নিউবর্ন থেকে, তখন তো যারা কেয়ার গিভার তাদের কাছ থেকে যে ব্যবহার পাচ্ছে, যে ভালোবাসা পাচ্ছে, যে সব কিছু যে পাচ্ছে, এইখান থেকেই তো শুরু হয় আমাদের ওই নেচার ভার্সেস নার্চারের গেমটা। কি কি জায়গায় একটু খেয়াল রাখা উচিত মানসিক, ওই একদম শিশুদের মানসিক দিকটার জন্য? এবং তুমি দুটো জিনিসই বলবে, একটা খারাপ দিক আর একটা হচ্ছে অতি ভালোবাসার দিকটা, দুটো দিকই তুমি একটু বলো। প্রথম হচ্ছে একটা সমস্যা হচ্ছে আমাদের আগে যেটা ছিল না, যে এখন যে আমাদের ছোট ছোট পরিবার হয়ে গেছে, নিউক্লিয়ার ফ্যামিলি, তাতে দেখা যাচ্ছে বাবা মা আর একটা বাচ্চা হলো। আগে যেমন ছিল যৌথ ফ্যামিলির বাচ্চা হলে সেই বাচ্চা দেখার ঠাকুমা, পিসি, কাকু সবাই মিলে দেখছে একটা বাচ্চাকে, সবাই কন্ট্যাক্টে থাকছে। এখন হচ্ছে কি নিউক্লিয়ার ফ্যামিলিতে হলে একটা বাচ্চা যখন হয় প্রথম কয়েক মাসটা হচ্ছে ঠিক আছে, মা যদি চাকরিজীবীও হয় ছুটি নিয়ে 3-4 মাস 6 মাস দেখাশোনা করে, তারপরে কিন্তু সমস্যা শুরু হয়ে যায় ওকে দেখাশোনা করা। তখন একটা আয়া রাখলো, আয়ারা কতটা ঠিকভাবে রাখে, কিছু কিছু সময় প্রশ্ন ঠিক সঠিক ভালো আয়া না পাওয়া গেলে ঠিক মতো রাখতে পারে না ওরা, ওদের সুবিধা। যেমন আমরা বলি যে বোতল দিয়ে না খাইয়ে চামচ দিয়ে খাওয়া, ওটা বেটার, কিন্তু ওরা সুবিধার জন্য বোতল ধরিয়ে দেয়, কারণ ওটা ধরিয়ে দিলে তাড়াতাড়ি খেয়ে নেবে, ও ফ্রি হয়ে যাবে। তো এই সমস্যাগুলি তখন দেখা দেয়। তো তাতে অনেকগুলি ক্ষতিও হয়। একটা হলো যে হ্যাবিটটা খারাপ হয়ে গেল ওর, দ্বিতীয়ত হলো পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, এই সমস্ত সমস্যাগুলি তখন থাকে। আর বাবা মা দুজনেই কর্মরতা হলে একটা মুশকিল, যে বাচ্চা যে কেয়ারটা পাওয়া একটু কম হয়, কারণ 3 মাস বা 6 মাস পরে মাকে জয়েন করতে হয় কাজে, তখন খুবই অসুবিধা, খাওয়ানোর অসুবিধা, বাচ্চার মা বাবাকে যে স্নেহটা পাওয়া উচিত আদর করা। আর এখন একটা দেখা যাচ্ছে যে বলা হচ্ছে এটা, যে বাচ্চারা যত টাচ থেরাপি, বাচ্চাদের যত হ্যান্ডেল করা হয়, বিশেষ করে জন্মের পরে, আমাদের দেশে যে আগে ছিল তেল মালিশ করা, এখন আসছে যে কনসেপ্টটা ওয়েস্টার্ন কান্ট্রিতে বলছে যে এটা খুবই উপকারী বাচ্চার জন্য। কারণ এই তেল মালিশের ফলে হয় কি, ব্রেন স্টিমুলেটেড হয়, সমস্ত ফাইবারগুলি স্টিমুলেটেড হয়, ব্রেন ওদের ম্যাচিউর হয় তাড়াতাড়ি। তো এই যে আমাদের কিন্তু এটা ভালো একটা ইয়ে ছিল যে বাচ্চাকে স্নান করানোর আগে তেল মেখে মালিশ করা। তো এটা টাচটা তো মা বা যত দিতে পারবে তত ভালো, ছোটোবেলায় 1 মাস 2 মাস পর্যন্ত এটা দিলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট বা নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট ভালো হয়। তো এটা একটা দিক আছে।
তারপরের দিক বলবো, এখানে আরেকটু তোমাকে বলি, এই যে ধরো আয়ার কাছে বা হোয়াট এভার মানে ডোমেস্টিক হেল্পের কাছে যে থাকছে এরা, আমি যখন দেশে যাই, আমি ধরো খাওয়াটা আমি ওইভাবে ডাক্তার নই বলে ওই চোখে দেখিনি, কিন্তু আমার চোখে যেটা বারবার ধরা পড়ে, ধরো বাবা মা দুজনেই ইঞ্জিনিয়ার, কিন্তু যে ডোমেস্টিক হেল্প তার তো একটা ল্যাক অফ এডুকেশন, শি ইজ কামিং ফ্রম আ ডিফারেন্ট সোসাইটাল স্ট্রাটা, তার ওরিয়েন্টেশন ডিফারেন্ট, এই যে এইগুলো যে ইনফিউজড হচ্ছে, ভালো খারাপের মধ্যে যাচ্ছি না, বাচ্চাটাকে কনফিউজড করে দিচ্ছে, রাইট? এটাও তো সম্ভব হওয়া সম্ভব, এবং সেইখানে যথেষ্ট সময় দিতে না পারা বাবা মার পক্ষে, মানে বাবা মা দিচ্ছে মানে ঠিক আছে, ওকে আই নো দিস ইজ রাইট, কিন্তু এই ওই ওই ব্যাপারটাও হতে পারে, রাইট? এবং আরেকটা জিনিস হচ্ছে যে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চাদের, সেটাও কি কোনোভাবে একটা মানসিক এফেক্ট হতে পারে? হ্যাঁ, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা তো অ্যাকচুয়ালি শুরু হবে 1 বছরের পরে বা 2 বছরের পরে। আচ্ছা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার আগে এটা তেমন প্রবলেম না। তার আগে প্রবলেম হলো যে বাচ্চাকে সঠিক সময়ে সঠিক খাওয়ানো। একটা হলো যে ফিডিং, এটা খুব ইম্পর্টেন্ট, যে কখন অনেক আমাদের বিশেষ করে মা বাবাদের আইডিয়া নেই যে কখন কি খাওয়ানো উচিত। তো আমরা এখন মোটামুটি সব বাচ্চাই খায় না, হ্যাঁ সব বাচ্চাই খায় না, আর কিন্তু কখন কি খাওয়াতে হবে এই জিনিসটা কিন্তু অনেক মায়েদের নলেজে নেই। যেমন আমরা এই জন্য এখন একটা মানে ইউনিভার্সাল ইয়ের মতো আমরা বলে যাই যে 6 মাস অবধি বাচ্চা শুধু মায়ের দুধ খাবে। এটা যদি করতে পারেন খুব ভালো, সুতরাং মায়েরা তখন বুঝবে যে হ্যাঁ ব্রেস্ট ফিডিং খুব ভালো, 6 মাস অবধি শুধু ব্রেস্ট ফিডিং খাওয়াতে বলছেন ডাক্তারবাবুরা, অন্য কিছু না খাওয়াতে। এতে কিন্তু অনেক উপকার পাচ্ছি আমরা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আগে যেরকম ডায়রিয়া হতো, এখন দেখা যাচ্ছে এই এটা ফলো করার ফলে ডায়রিয়া অনেক কমে গেছে। তো এই একটা হচ্ছে আপ টু 6 মান্থস ব্রেস্ট ফিডিং, কিন্তু তারপরে যে ব্রেস্ট ফিডিংয়ের সাথে সাথে অন্য খাবার শুরু করতে হবে, সেমি সলিড ফুড, যাতে বাচ্চাটা সলিড ফুড খেতে শেখে 1 বছর নাগাদ। 1 বছরের মধ্যে যাতে ও সলিড ফুড খেতে শেখে, 6 মাস থেকে সেমি সলিড ফুড খাওয়াতে হবে। এই কনসেপ্টটা কিন্তু আমাদের দেশে বিশেষ করে যেমন আমরা ট্রাইবেল মায়েদের দেখি, ওরা তো সারাদিন মাঠে কাজ করছে, বাচ্চাটাকে পিঠে বেঁধে 6 মাসের বাচ্চাকে পিঠে বেঁধে নিয়ে যাচ্ছে মাঠে, কাজ করছে, যখন বাচ্চা কাঁদছে ধরে একটু ব্রেস্ট ফিডিং করাচ্ছে, আবার দিয়ে কাজ করছে। তো ওরা কিন্তু ওই সেমি সলিড ফুডটা খাওয়ায় না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে ওই সমস্ত মায়েদের। তো এই জন্য এই জিনিসটা আমাদের মানে এডুকেশন, যে 6 মাসের পর থেকে শুধু দুধ খাওয়ালে হবে না, সেমি সলিড ফুড শুরু করতে হবে। দুটো কারণে, একটা হলো শক্ত খাবার শেখানোর জন্য, প্লাস 6 মাসের পর থেকে দেখা যাচ্ছে যে দুধটা পাচ্ছে মায়ের, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট ফর নিউট্রিশন অফ দ্য বেবি 6 মাস থেকে। তখন বিশেষ করে আয়রন বা অন্যান্য সল্টগুলি অনেক কম থাকে, প্রোটিন কম থাকে। সুতরাং এটা যদি আমরা এক্সট্রা না খাওয়াই তাহলে বাচ্চা অপুষ্টিতে ভুগবে, এবং ভুগছেও তাই। আমরা দেখি যে যারা নাকি শুধু ব্রেস্ট ফিডিং করছে, খুব কম আছে ঠিক হেলথ থাকছে, বেশিরভাগেরই ওই হেলথ খারাপ হয়ে যাচ্ছে। যতটা এক্সপেক্ট, যেমন 1 বছরে আমরা একটা বাচ্চার এক্সপেক্ট করি 10 কেজি ওজন হবে, 9-10 কেজি, সেক্ষেত্রে যারা নাকি এগুলি খাওয়াচ্ছে না ওদের বাচ্চা 7 কেজি বা 8 কেজি হচ্ছে। তো এই ডেফিসিয়েন্সিটা থেকে যাচ্ছে। এবং 1 বছর থেকে আমরা বলি যে বাচ্চা বড়দের মতো সব কিছু খাবে, ভাতটা রুটি যা হয় সব কিছু খাওয়াতে বড়দের মতোই, অতটা ফিডিং, যেমন আমরা বলি মোটামুটি 1 বছর হয়ে গেলে 5টা ফিডিং দিতে বলি, 2 বা 3টে সলিড ফিডিং, 2 লিকুইড ফিডিং, দুধ টুধ এই জাতীয় খাবার। তো এই জিনিসটা যদি প্রত্যেক মায়েদের যদি আইডিয়া থাকে তাহলে ভালো, যে সঠিকভাবে নিউট্রিশনটা দেখা যাবে, বাচ্চারা প্রপার নিউট্রিশন পাবে। আর একটা হলো যে ভেজিটেবলস, আমাদের গ্রামের দিকে বিশেষ করে দেখি আমরা, সবার ধারণা যে মাছ মাংস ডিম এগুলি খাওয়াতে পারলে বোধহয় বাচ্চা ওজন হবে, সবজি টবজির তেমন কোনো রোল নেই। কিন্তু গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, এই দুটোর উপরে এখন আমরা বিশেষ করে নিউট্রিশনে এই দুটোর উপরে আমরা খুব জোর দিতে চাইছি। বলছি এই দুটো খুবই এসেনশিয়াল, ছোটোবেলার থেকে প্রত্যেক বাচ্চাকে সবজি এবং ফল খাওয়ানো উচিত, তাহলে ওদের ভিটামিনস এগুলির অভাব হবে না। এবং স্টুল হ্যাবিট, এটা হলো আরেকটা প্রবলেম, কিন্তু এখন একটা বিরাট প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে আমাদের এখানে। এই যে ফুড হ্যাবিটের জন্য এখন বাচ্চাদের আমরা কনস্টিপেশন, 10টার মধ্যে 3টে বাচ্চাই কনস্টিপেটেড থাকে, 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পায়খানা করে না। কারণ করে না কেন, ওরা যে খাচ্ছে শুধু ওই 1 বছর 2 বছরের বাচ্চা শুধু মাংস বা ডিম আলু এগুলি খাচ্ছে, কোনো সবজি খাচ্ছে না।
ফাইবার খাচ্ছে না, ফাইবার জাতীয় কন্টেন্ট। তো এই জন্য কনস্টিপেশন একটা নতুন ধরনের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি ফুড হ্যাবিটের জন্য হচ্ছে যেটা। তো এইভাবে আর মেন্টাল ডেভেলপমেন্টের জন্য আমরা বলি যে দুটো বাচ্চা থাকলে খুব ভালো, ওরা একজন আরেকজনকে সাপোর্ট করছে, হ্যাঁ, ডেভেলপমেন্টালে হেল্প করে। একা বাচ্চা যদি থাকে এটাতে একটু, যদি ওদের সাথে মা বাবা সাফিসিয়েন্ট টাইম না দেয় বা যে দেখাশোনা করছে ও যদি প্রপারলি দেখাশোনা না করে, কথা না বলে ওর সাথে যদি না করে, এখন হচ্ছে কি আয়ার কাছে যারা রেখে যায় ওরা বেশিরভাগ করে কি টিভিটা চালিয়ে দিয়ে ওকে বসিয়ে টিভির দিকে তাকিয়ে ও অন্য নিজের কাজ করছে বা কিছু করছে, তাতে ওরা এডিক্টেড হয়ে যাচ্ছে টিভির জন্য। ওতেও কিন্তু বাচ্চারা বা খাওয়ানোর জন্য দেখছে, বাচ্চাকে খাওয়ানোর জন্য দিয়ে গেছে, বাচ্চা এমনিতে খায় না, টিভি চালিয়ে দিলে গপ গপ করে খেয়ে দিচ্ছে। তো এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আমরা বলছি যে এই জন্য 2 বছর অবধি কোনো নো স্ক্রিনিং টাইম, 0, একদম দেখানো যাবে না বাচ্চাকে। কারণ কি আমরা ওই বাচ্চাকে খাওয়ানোর জন্য টিভি চালিয়ে দিয়ে ও ওদিকে তাকিয়ে আছে, কি খাচ্ছে না খাচ্ছে ও জানেই না, দিচ্ছে মুখে গিলে ফেলছে। তো এটা না করে 0 মানে 2 ইয়ার্স পর্যন্ত স্ক্রিনিং টাইম একদম 0। তারপর থেকে আমরা বলি বাচ্চাদের জন্য ম্যাক্সিমাম 2 আওয়ার্স ইন এ ডে, এর বেশি যাতে স্ক্রিনিং টাইম না হয়। তার ফলে হচ্ছে কি এখন এই যে এগুলি দেখতে দেখতে এখন আমরা দেখতে পাচ্ছি কতগুলি ডিজিজ বাচ্চাদের মধ্যে খুব বেশি হচ্ছে, অটিজম। এটারও একটা কারণ বলছে হয়তো স্ক্রিনিং টাইম ম্যাক্সিমাম দেখার জন্য। ছোটোর থেকে ওরা দেখে দেখে বাইরের জগতের সাথে ওরা অতটা না, যেটা নাকি টিভিতে বা কিছু সিরিয়াল দেখছে বা ওই যে কার্টুনগুলি দেখছে, ওগুলি দেখতে দেখতে ওরা ভাবে এটাই ওদের জগৎ। বাইরে কে আসছে যাচ্ছে, হয়তো কেউ এলো, কাকু এলো বা কিছু, ওদিকে তাকাই না ওরা, ওদের হেলো করবে না, কিছু করবে না, ওরা ওই টিভির দিকেই তাকিয়ে আছে। তো এই জিনিসটা যাতে না হয় এটা খুব ইম্পর্ট্যান্ট এখনকার জমানায় আমরা দেখতে পাচ্ছি, কারণ এগুলি আগের ছিল না। এখন আমরা ঘরে ঘরে প্রায় দেখতে পাচ্ছি অটিজম, তারপরে ADHD যেটা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বলি, এই সমস্ত মানসিক সমস্যাগুলি বাচ্চাদের যে মেন্টাল ডেভেলপমেন্টালের প্রবলেম, এগুলি একটা স্ক্রিনিং টাইমের জন্য হচ্ছে। এবং এটা তোমার ধরো এই 3 বছর 5 বছর ওই সময় থেকে শুরু হয়ে যাচ্ছে, না 2 বছর থেকে 1.5 বছর 2 বছর থেকে শুরু হচ্ছে। ওকে ওকে। এবং এগুলি সবচেয়ে বড় কথা হচ্ছে, এটার আরেকটা ইম্পর্টেন্ট হলো যত তাড়াতাড়ি ডায়াগনোস করা যাবে এবং আর্লি ইন্টারভেনশন যদি করা যায়, এগুলি রিকভারি, ম্যাক্সিমাম রিকভারি করা যায়। তো এই জন্য ওই 2 বছর 2.5 বছরের মধ্যে যদি ডাক্তারের কাছে যায়, যে অটিজম যেমন আমরা বলছি, ওটা কখন আমরা সন্দেহ করি, যখন দেখি যে বাচ্চা শুধু ওই নিজের মতো করে খেলে, হাসে না, নিজের মতো করে একই খেলা বারবার খেলছে, হাসে না, কথা বলে না। অনেকেই বলে যে কথা বলছে না, 2 বছর হয়ে গেছে এখনো কথা বলছে না। তখন অনেকে বলে যে না, ও বড় হলে ঠিক হয়ে যাবে বা আরেকটু পরে ঠিক হয়ে যাবে। বা কেউ কেউ বলে, ঠাকুমারা বলে তোর বাবাও দেরিতে কথা বলেছিল, সুতরাং তুইও দেরিতে কথা বলবে, চিন্তা করবে না। তো এটা কিন্তু ঠিক না, ওই সময় দেখানো উচিত চিকিৎসকের। যদি দেখা যায় যে হ্যাঁ ওর অটিজমের প্রবলেম আছে, তখন থেকে ইন্টারভেনশন, এগুলি জাস্ট ওষুধ নয়, জাস্ট ওকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ বা কিছু যেটাকে আমরা বলি থেরাপি করানো, ওগুলি যদি করানো হয় তাহলে ঠিক হয়ে যায়, অনেকটা রিকভারি হয়ে যায়। সুতরাং এগুলিও খুব ইম্পর্টেন্ট। এবং আচ্ছা ঠিক আছে, এবার এই করতে করতে ধরো স্কুলে পৌঁছলো বা প্রি স্কুল বা স্কুলে পৌঁছালো, এবার এইখানে আসার পর তো পিয়ার প্রেশার বা লোকজনের সাথে মেলামেশা এইগুলো শুরু করছে, এইখানকার টিপিক্যাল প্রবলেম। হ্যাঁ, এইখানকার প্রবলেম স্কুলে যখন যেতে শুরু করলো, তখন একটা প্রবলেম হচ্ছে বাড়িতে বাবা মা প্রেশার, যে পড়াশোনা ভালো হতে হবে, ফার্স্ট হতে হবে, বা 100-এ 100 হতে হবে, কেন কম পেলো, কেন একটা ভুল হলো, বা আমার টেনশন, বা এক্সপেক্ট করছে পরীক্ষা দিয়ে রেজাল্ট আউট হবে, ছেলে ফার্স্ট হবে। যখন দেখলো ফার্স্ট তো দূরের কথা, কোনো রকমে পাস করেছে, তখন তো মা বাবা ডিপ্রেশনে চলে যায়। তা দেখে ছেলের কিন্তু আরও বেশি হয়। তো একটা তো ভয়, আর একটা হলো ডিপ্রেশন, যে মা বাবাকে আমি ইয়ে করতে পারলাম না। কিন্তু ওই ছেলে কিন্তু দেখা যায় যে অনেকগুলি, যে ওরা খেলাধুলায় খুব ভালো, গানে খুব ভালো, বাবা মা বা বিশেষ করে যে কোনো একজন হয়তো বলবে যে না, ওগুলির দরকার নেই, আমার পড়াশোনা দরকার, তুমি পড়াশোনায় ভালো করো, গান করতে হবে না, স্টপ করে দাও। একজন বললো যে গান শিখতে হবে না, ওকে গান স্টপ করে দাও, পড়াশোনা করতে দাও। তো ওর কিন্তু পড়াশোনায় ইন্টারেস্ট নেই, কিন্তু গানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি, ইভেন আমাদের ডাক্তারের মেয়ে গানে খুব ভালো করে ও ইন্ডিয়া ফেমাস হয়ে গেছে। কিন্তু ওর ঠাকুরদা ঠাকুমা ওই যে ওকে যে গান শেখাতো পড়াশোনার ইয়েতে না দিয়ে, ঠাকুরদা ঠাকুমা ওদের থেকে ছেলেকে আলাদা করে দিয়েছে।
তোরা আমাদের কথা শুনিস না, ওকে পড়াশোনা না করিয়ে গান রেডিওতে গান করতে নিয়ে যাস, এগুলি খুব খারাপ। কিন্তু সেই মেয়ে কিন্তু ফেমাস হয়ে গেছে এখন। তো এই যে জিনিসগুলি, যার যেটা কোয়ালিটি আছে সেটাকে যদি ডেভেলপ করার জন্য, গ্রো করার জন্য দেওয়া হয় তাহলে খুবই ভালো। আর ওটা যদি আটকে দিয়ে আমরা যে পড়াশোনাই করতে হবে, খেলাধুলা যেমন অনেকে খুব ভালো, ওকে খেলাধুলা করতে না দিয়ে যে পড়াশোনার জন্য দেখা যায় ফিল করছে, তো সেটার মা বাবা এবং টিচার, এখানে কিন্তু টিচারদেরও খুব রোল আছে। স্কুল টিচার ওরা দেখে বলতে পারে যে এই ছেলেটা এত খেলায় ভালো করছে। যদি প্যারেন্ট গার্জিয়ান মানে টিচার যে মিটিং হয়, এগুলিতে যদি এগুলি ডিসকাশন করা হয় যে আপনার ছেলে কিন্তু এই জিনিসটাতে ভালো, এটা করা উচিত, এটা যদি করান ভালো হবে, সেই অ্যাডভাইস মা বাবা যদি ফলো করে তাহলে কিন্তু আজকালকার যে সমস্যাগুলি বাচ্চাদের, এগুলি অনেকটা কম হবে। রাইট। এখানে আরেকটা জিনিস, মানে আমরা বাচ্চাদের ধরো ওই 5-6 বছর ওই অবধি আছি এখন, ঠিক আছে, এখানে আরেকটা জিনিস যেটাও খুব বাড়ছে সেটা হচ্ছে সিঙ্গেল প্যারেন্টিং। এক্স্যাক্টলি। এই জায়গাটাতে মানে একটু কিছু মানে টিপস বা যদি দুজন হওয়া যায় তাহলে তো আমরা অ্যাডভাইস করি সাধারণত, দেখুন যদি দুজন থাকে তাহলে ভবিষ্যতের জন্য, যেমন আমি একটা এক্সাম্পল বলছি, রিসেন্ট আমার এক রিলেটিভ, একটাই বাচ্চা, সিরিয়াসলি মানে মারা যাবে এরকম, তারপরে ওকে কলকাতায় নিয়ে আসতে হলো। কলকাতায়ও এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল বলে যে না, ওকে ওর লাং ফাংশন করছে না, ভেন্টিলেশনও কাজ করছে না, ওকে একমো থেরাপি দিতে হবে। একমো দিতে হলে প্রায় 50 লাখ টাকা লাগবে। একজন সাধারণ এমপ্লয়ি ওর বাচ্চাকে, ও বলেছে আমার দ্বারা সম্ভব না। তখন আমরা সবাই এগিয়ে গেলাম, যত রিলেটিভস আছি, আমরা বলি মানে তুমি ওটা চলতে থাকুক, যা লাগে আমরা দেখছি, সবাই মিলে সাহায্য করব। করে আমরা প্রায় 50 লাখের মতো আমরা কালেকশন করেছি সবাই মিলে। এখন কালকে দেখলাম যে ছেলেটা হাসছে, ভালো হচ্ছে। তো এই যে প্রবলেমটা, আর আমরা এই জন্য আতঙ্কিত ছিলাম যে ওদের একটাই বাচ্চা, এবং এটা না হলে, এটা যদি কিছু হয় এরপরে আর কিছু হবে না ওদের। একটু বন্ধ করে দাও তো। তো এই একটা বাচ্চা থাকার এটাই হলো একটা আতঙ্কের মতো, যে একটা বাচ্চা থাকলে যে কোনো সময় যদি বাচ্চা অসুস্থ হয়, মা বাবা পাগল হয়ে যায়, ওরা পাগলের মতো হয়ে যায়। দুটো বাচ্চা থাকলে কিন্তু এই জন্য আমরা বলি যে অ্যাকচুয়ালি খুব ভালো আর কি, দুটো বাচ্চা হওয়া প্রত্যেক ফ্যামিলির জন্য আমরা অ্যাডভাইস করি। অনেকে বলেন যে এটা সম্ভব না, বিশেষ করে এখন ইন্ডিয়াতে, বিশেষ করে বড় বড় শহরগুলিতে, ব্যাঙ্গালোরে যারা থাকে, আমাদের বন্ধুবান্ধবদের আছে, ওদের বললে ওরা বলে যে দুটো বাচ্চা পারবো না, মানে ভীষণ কস্টলি। তো এটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে বাবা মাকে বেশি করে সময় দিতে হবে। তারপরে শুধু পড়াশোনা না করে ওকে খেলা এবং এই সমস্তগুলো, ওর যাতে এন্টারটেনমেন্ট ঠিক থাকে এটা দেখতে হবে। সময় দেওয়া মানে পড়াশোনা করানো না। হ্যাঁ, সেই তাই তো। হ্যাঁ, খেলা করা, বা ওকে নিয়ে কোথাও যাওয়া, পার্কে যাওয়া, রিলেটিভদের বাড়িতে যাওয়া, নন জাজমেন্টাল ওয়েতে ওকে শোনা। হ্যাঁ, সেই রাইট। আরেকটা জিনিস আমি মানে এখনো ধরো বাচ্চারা ওই 4-5 বছরই আছে, যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে এবং বাই ডিফল্ট তোমরা আরও আগে, এখনকার বাবা মারা অনেক বেশি রিসোর্সফুল ফর হোয়াট এভার রিজন, রাইট? ফলে আমি দেখি একটা ওভার ইন্ডালজেন্স, এবং একটা বাচ্চা মানে তাকে সব কিছু দেওয়া, ক্ষতি কিছু নেই, কিন্তু তাতে যেটা আমি ফিল করি, রেজিলিয়েন্স বা জীবনে হেরে যাওয়ার ব্যাপারটা, জীবনে ধাক্কা খাওয়া, মানে আমার অবজারভেশন হচ্ছে 7-8-9 অবধি এখন বাচ্চারা প্রেমে ধাক্কা খাওয়া ছাড়া অ্যাটলিস্ট ধাক্কা ব্যাপারটাই এক্সপিরিয়েন্স করছে না, আনলেস দে আর ইনটু স্পোর্টস হেভিলি। হাউ টু ডিল দিস? এটা হচ্ছে প্রথমত হচ্ছে যে, এটা যেটা বলেছে ওটা ঠিকই, যে একটা বাচ্চা হলে মারা দেখা যাচ্ছে বিশেষ করে বাচ্চাকে ওই যে খাইয়ে দেওয়া, আমরা এখন এটা একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। 7-8 বছর হয়ে গেছে বাচ্চা এখনো মা খাইয়ে দেয়, অথচ এটা একদম হওয়া উচিত। আমরা বলি 2 বছর থেকে বাচ্চাকে আস্তে আস্তে নিজে নিজে খেতে শেখান, বলছে না ডাক্তারও খায় না, নতুবা সবগুলি ফেলে টেলে দেয়, এর সমস্ত করে। আমরা যে প্রথম ফেলবে, কিন্তু আস্তে আস্তে ও নিজে খাওয়া শিখবে, নিজেরটা নিজে করতে শিখবে, নিজের কাজ শেখানো। এই যে অতিরিক্ত আদরের থেকে যে বাচ্চার সব কিছু করে দেওয়া, বাচ্চাকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, স্কুলে যাচ্ছে, স্কুল থেকে কলেজে যাচ্ছে, তারপরেও বাচ্চাকে জামা পরিয়ে দিচ্ছে, মা করছে, একটাই বাচ্চা, সুতরাং ওকে সব কিছু করে দিচ্ছে, বাচ্চা কিছুই জানে না। তো এটা একটা এক্সাম্পল বলছে যে এতে হয় কি, বাচ্চারা যে কিছুই জানে না। আমার নিজের ছেলে যে এখন চাইল্ড স্পেশালিস্ট, ও যখন প্রথম মেডিকেল কলেজে যায়, ওকে ওর মা আপেল আর কমলা দিয়েছিল, আপেল আর একটা দিয়েছিল আম
বলো যে তুই সকালে টিফিনে একদিন একটা খা, আরেকদিন আরেকটা খাবি, তারপরে আবার পাঠাবো। তো প্রথম দিন তো আপেল কেটে খেয়েছে, পরের দিন আম কাটতে গিয়ে বলছে মা আমটা খারাপ পড়েছে। বলছে কেন? বলছে এটা কাটা যাচ্ছে না। ও আপেলের মতো করে আম কাটছে। ওকে, ফেয়ার এনাফ। তো কারণ ও কোনোদিন কাটেনি, এগুলি কোনোদিন দেখেনি, অথচ আমরা তো ছোটবেলায় নিজেরা দাঁত দিয়ে খেয়েছি না কেটেও। হ্যাঁ, তো এই যে এক্সপিরিয়েন্সের ডিফারেন্সটা, তো মারা এগুলি যে ছোটবেলায় যে না করায়, তাহলে বাচ্চাদের যেমন আমরা বলি যে একটু বড় হলে, যেমন 7-8 বছর 9 বছরের দরকার হলে বাচ্চাকে দিয়ে টুকটাক বাজার করানো, যেমন এই জিনিসটা কিনে নিয়ে এসো বা এটা নিয়ে এসো, এই কাজটা করো, গাইডেন্সের মাধ্যমে ওকে দিয়ে কাজ করাতে হবে, শেখাতে হবে, তাহলে ও কনফিডেন্ট হবে। নাহলে তো কিছুই কনফিডেন্ট হচ্ছে না। এখন ম্যাক্সিমাম বাচ্চাদের সেটাই প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে যে ওরা কিছু করতে পারে না, জানে না, কারণ কি ওদের শেখানো হয়নি। আর মা বাবা সব করে দিচ্ছে, মাঠটা মা করে দিচ্ছে, বাবা বাজার টাজার বা বাইরের কিছু লাগলে সব বাবা করে দিচ্ছে। তো এগুলি না করে আমরা বলি যে বাচ্চাকে প্রথম থেকেই একটু একটু শেখানো, যার যার স্বাবলম্বী হওয়া শেখানো, নিজের জুতো নিজে পরিষ্কার করবে, জামা কাপড় পরিষ্কার করানো শেখানো। এগুলি ছোটোবেলার থেকে যদি শেখানো হয়, ওরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে, ওদের ভবিষ্যতে কলেজ জীবনে কোনো অসুবিধা না হয়। আমরা দেখতে পাই যে সমস্ত বাচ্চারা এরকম বাড়িতে বড় হয়ে কলেজে যায়, তখন একটা ভীষণ অস্বস্তিকর অবস্থায় পড়ে, কিছু করতে পারে না। অন্য বাচ্চারা হয়তো ফ্লুয়েন্টলি করছে, এটা করছে ওটা করছে, ওরা কিছু জানে না, করতে পারে না, একটা ডিপ্রেশনে ভোগে। তো এটা না হওয়ার জন্য ওই প্রত্যেক বাচ্চাকে মা বাবার শেখানো উচিত যে ও যাতে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, নিজের কাজ নিজে করতে পারে, এগুলি শেখানো উচিত। রাইট। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ঘুম। মানে কতটা ঘুম দরকার, বা কখন ঘুম দরকার, বা এক্সেসিভ স্ক্রিন টাইম ঘুমটাকে যে, এইটা নিয়ে একটুখানি। হ্যাঁ, তো ঘুমের ব্যাপারটা হচ্ছে মানে এটা আমি অনেককে এটা বলি, বিশেষ করে স্টুডেন্টদের পড়ানোর সময় ঘুমের ব্যাপার যখন হয়, একটা নিউবর্ন যখন জন্মায় তখন ওর প্রতিদিন ঘুমায় প্রায় 15-16 ঘন্টা। এই ঘুমটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। যখন 70 বছর 80 বছর হয় তখন সেটা কমে 4-5 ঘন্টায় চলে আসে, তখন সেটাই সাফিসিয়েন্ট হয়। তো বাচ্চাদের জন্য আমরা বলি অ্যাটলিস্ট 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাতে পারলে ভালো, মিনিমাম 6 ঘন্টা, তার নিচে যাতে না হয়। তাহলে হবে কি, ওর ব্রেন কাজ করবে না ঠিকভাবে, ফাংশন করবে না যদি ঠিকমতো ঘুম না হয়। আর ঘুমানোর জন্য কতগুলি জিনিস করতে হবে, যেমন আমরা বলি, যেমন খাওয়ার পরে অনেকে আছে বড় করে টিভি চালিয়ে দিল, লাইট জ্বলছে, ছেলেকে ঘুম পাড়াতে গেল, ওর কিছুতেই ঘুম আসবে না। সুতরাং সেই ঘুমের পরিবেশটা করে দিতে হবে, যেখানে ও ঘুমাবে সেখানে অন্তত লাইট জ্বলবে না, টিভি চলবে না, এগুলি করতে হবে। আর মা বাবাকেও উচিত, ওই খুব অনেকে আছে যে 11টা-12টার সময় রাত্রিবেলা ঘুমায়, বাচ্চা ততক্ষণ পর্যন্ত জেগে থাকে, এগুলি কিন্তু খারাপ অভ্যাস হওয়া। তো সুতরাং ওই যে আমাদের সেই পুরনো কথা, আর্লি টু বেড আর্লি টু রাইজ, সেটা যদি করতে পারা যায় সত্যিই ভালো। ঘুমের হ্যাবিটটা ভালো থাকে সারা জীবনের জন্যই, এটা হয়ে যায়। আর যাদের ঘুমের ডিস্টারবেন্স এরকম হয়, দেরিতে ঘুমোচ্ছে, বাড়িতে হইচই হচ্ছে, তাহলে ঘুমোতে পারবে না। আর একটা হলো খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে ঘুমিয়ে গেলে খুব ভালো, হজমের জন্য বলি, বা এমনিতে এটা ঘুমের প্যাটার্নটা। আর অনেকে বলেন যে দুপুরবেলায় ঘুমায় না, তো দুপুরবেলায় ঘুমানোটা নিয়ে আমরা বলি যে এটা নট এসেন্সিয়াল। যদি দুপুরবেলায় মারা চান, অ্যাকচুয়ালি বাচ্চা যত দুপুরে ঘুমাবে একটু নিরিবিলিতে থাকতে পারবে, কাজ টাজ করতে পারবে, তো বাচ্চা যাতে দুপুরে ঘুমায়। তো এই জন্য অনেকে ফ্রাস্ট্রেট থাকেন যে দুপুরে একদম ঘুমায় না। যদি জিজ্ঞেস করে কতক্ষণ ঘুমায়, বলছে হাফ অ্যান আওয়ার। আমি যে যথেষ্ট, হাফ অ্যান আওয়ারের ঘুম বাচ্চার জন্য খুব ভালো। হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা, এর বেশি ঘুমানো উচিত না, তাহলে ওর রাত্রের ঘুমটা ঠিক মতো হবে না। সুতরাং দিনে বেশি ঘুমানো উচিত নয়, ওই রাত্রিবেলায় যাতে ঠিক টাইমে ঘুমায়, সঠিক সময়ে ঘুমাবে, এবং সেই ঘুমের পরিবেশটা দিতে হবে ওকে, এটা হলো বড় কথা। রাইট। তো এবার ধরো বাচ্চাগুলো সব আরেকটু বড় হলো, হয়ে ধরো এই টিনে ঢুকছে, হরমোনাল চেঞ্জেস আসছে, এবং মানে ফ্লাইট অ্যান্ড ফাইট মোডে চলে যাচ্ছে সবসময়, বাবা মাকে বুঝতে পারছে না। এই জায়গায় একটা বেসিক যে প্রবলেম বা বেসিক জায়গাটা একটু বলো এটা নিয়ে। এটা আমরা বলি এই জন্য, অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা হচ্ছে, বলছি যে অ্যাডোলেসেন্ট সেই 12 থেকে 18, এই পিরিয়ডটা কিন্তু আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ইম্পর্টেন্ট। এই জন্য যে এই পিরিয়ডটা যারা ঠিকভাবে পৌঁছতে পারবে, এটাকে আমরা এই জন্য বলি যে উত্তাল সমুদ্রে নৌকা চালিয়ে যাওয়ার মতো। এই পিরিয়ডটা এমন পিরিয়ড যে এই পিরিয়ডে খারাপ হতে পারে, ভালো হতে পারে,
অনেকেই বলে যে বকাটা হয়ে গেছে ছেলেটা, এটা কিন্তু এই পিরিয়ডের ইম্পর্টেন্স 12 থেকে 18। তখন হয় কি সব পরিবর্তন হতে থাকে, মানসিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন। তো এই সমস্তগুলি যখন হয় হরমোনাল চেঞ্জের জন্য, ওদের যদি সঠিক জ্ঞান দেওয়া না হয় তাহলে ওরা বিপদে যেতে পারে, ফ্রাস্ট্রেটেড হতে পারে। এই জন্য আমরা বলি এই পিরিয়ডে বাবা বা মা একজনকে একদম বন্ধুর মতো কাজ করতে হবে এবং ওকে সবসময় বলে যেতে হবে বাবা, যেমন একটা মেয়ের যখন 11-12 বছর হবে, ওর ফার্স্ট ব্লিডিং হবে, মেনস্ট্রুয়েশন, এটা সম্বন্ধে আগের থেকে মাকে বলে দেওয়া উচিত। দেখো মা, তোমার এখন এত বয়স হয়েছে, তোমার যে কোনো সময় এরকম ব্লিডিং হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তাহলেও প্রিপেয়ার থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা হলে কিছু নেই, এটা সবারই হয়, আমাদেরও হয়, তো তোমার শুরু হবে এর যে কোনো সময়। তো এই কনসেপ্টটা দিতে হবে। ছেলেদের ক্ষেত্রেও যেমন যে এই যে স্পার্ম বেরোনো, যেটা ওটা ইজাকুলেশন নর্মালি হতে পারে, তো এটাতে অনেকে ভয় পেয়ে যায় এবং কতগুলি মিসকনসেপশন বা কতগুলি ভুল ধারণা ওদের দেওয়া হয়। কেউ কেউ বলে দেয় যে ওই যে স্পার্মটা বেরোলে একটা স্পার্ম হয় 80 ফোঁটা রক্ত দিয়ে। আমরা ছোটোবেলায় শুনেছি যে টিড্রপস দিয়ে নাকি একটা স্পার্ম, তো এতগুলি স্পার্ম বেরিয়ে গেল মানে শরীরের থেকে রক্ত বেরিয়ে গেল বলে ডিপ্রেশনে চলে যায়, যে আমার উইক লাগছে। তো এগুলি কিন্তু হওয়ার কথা না। আমরা বলি এই জন্য বোঝানোর জন্য ওদের বলি যে যখন একটা বালতি বা ভর্তি হয়ে যাবে, তারপরে যদি আমরা জল দিই সেটা পড়ে যাবে। এখানেও ব্যাপারটা তাই, এটা তোমার শরীরে তৈরি হচ্ছে, বেশি হলেই এটা বেরিয়ে যাবে, সুতরাং এটার জন্য কোনো ভাবার কিছু নেই। এই জিনিসগুলি, আইডিয়াগুলি দেওয়া। তারপরে এখন যেমন বলা হচ্ছে যে ওই 12 থেকে 18 বছরে সেক্স এডুকেশন সম্বন্ধেও আস্তে আস্তে ওদের বুঝিয়ে দিতে হবে, জানাতে হবে যে এগুলি মা বা বাবা একজনকেও ফ্রেন্ডলি জানিয়ে দেবে এই করলেই হয়। তো কী কী ডেভেলপমেন্টগুলি, চেঞ্জগুলি হয়। এবং এখন আজকাল বলা হচ্ছে যে এই যে 12 থেকে 18 বছরের জন্য হাসপাতালেও কিন্তু আলাদা ওদের জন্য ওপিডি করা হয়েছে, যে ওদের এখানে শুধু একজনই থাকবে কাউন্সেলার, ডাক্তার না হতে পারে, ও কাউন্সেলার, ওর কাছে গিয়ে সমস্যা বলবে, ও তখন তারপরে দরকার হলে ডাক্তার দেখিয়ে দেবে, ওর কাছে গিয়ে ফ্রিলি বলতে পারবে। এ না যে আমাদের এখানে হয় কি, বিশেষ করে গ্রামাঞ্চলে লাইনে দাঁড়ালো, ওর যে হয়তো পিরিয়ডে ব্যথা হচ্ছে এই কথাটাও লজ্জায় কিন্তু ডাক্তারের কাছে যখন গেল, তখন আরও 3-4 জন ওর মাসি বা হয়তো পাড়ার অমুক দাদা দাঁড়িয়ে আছে, তার মধ্যে বলতে পারবো না যে আমার মাসিক হচ্ছে, ব্যথা হচ্ছে। তো অন্য কিছু একটা পেটে ব্যথা হচ্ছে বলে চলে এলো, পেটে ব্যথার জন্য ডাক্তারও ভাবছেন হয়তো কৃমির জন্য ব্যথা হচ্ছে, কৃমির ওষুধ দিয়ে দিলেন, আসলে কিন্তু ওর মেনস্ট্রুয়েশনের ব্যথা। তো এই জন্য এখন করেছি কি আমাদের এখানে যে অ্যাডোলেসেন্ট ক্লিনিক, বাচ্চারা যাবে, সেই ঘরে একাই যাবে, ও একজন করে ঢুকতে পারবে, ওখানে গেলে ওর নিজের কথা বলবে এবং ওদের কখনোই বকতে পারবে না। অনেক সময় আছে যে আমরা দেখেছি এটা, সিস্টার বা অনেক সময় বলে হ্যাঁ এই সমস্ত কিছু করেছো, খারাপ কিছু করছো, এই জন্যই তো তোমার এরকম হচ্ছে। এগুলি একদম বলা উচিত নয়। ওদের কি হেল্পিং অ্যাটিটিউডে থাকতে হবে, যেমন কি প্রবলেম তোমার বলো, এই করলে কিচ্ছু হয় না এটা, বা যদি বলে যে ইজেকুশন হচ্ছে, বলে যে এটা হতে পারে, এটা ন্যাচারাল, এইভাবে বুঝিয়ে বলতে হবে। তো এই জন্য ওই ক্লিনিকগুলি খুব কাজ করে এবং ওদের কাছ থেকে অনেকেই যায় অ্যাডভাইস নিতে যে কি করব আমার। যেমন ছেলেদের অনেক সময় দেখা যায় ব্রেস্ট ডেভেলপমেন্ট করে যায়, মেয়েদের মতো ব্রেস্ট হয়ে যায়, তো তখন অন্য ছেলেরা, বন্ধুরা, ক্লাসের বন্ধুরা, আরে তোর তো মেয়ের মতো ব্রেস্ট, তুই তো আসলে মেয়ে। তখন ওর কিন্তু ডিমোরালাইজড হয়ে গেল যে আমার মেয়ের ইয়েগুলি দেখা যাচ্ছে সিমটম। তো যেমন মেয়েদের যদি গোপ ওঠে, হ্যাঁ, তো বলবো যে তোর গো ফুটছে, তুই তো ছেলে হয়ে যাবি, কিরকম ওর মানে মেন্টাল হবে এটা। তো এই জন্য ওদের বলা উচিত যে এগুলি 2-3 বছরের একটা হরমোনাল ডিসব্যালেন্সের জন্য এটা হচ্ছে, 2 বছর পরে 3 বছর পরে ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তা করেন। এই জিনিসগুলো খুবই দরকার অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, নাহলে ওরা অনেকেই ডিপ্রেশনে ভোগে। প্লাস এই পিরিয়ডটা হচ্ছে এমনিতেই বাচ্চাদের কিন্তু মেন্টাল প্রবলেম, ডিপ্রেশন এগুলি বেশি হয়। জানান, একটা তো বললাম যে ওরা ঠিক এই সময় কী করতে হবে, বাবা মামা বলছে তুমি একদম স্কুলে যাবে, অন্য কারোর সাথে মিশবে না, ওরা খারাপ ছেলে, কারোর সাথে মিশবে না, সোজা যাবে স্কুলে যাবে আর স্কুল থেকে চলে আসবে। আর বন্ধুরা বলছে তুই কিরে স্কুলে যাবে আসিস, কোনো খেলাধুলা করিস না? আমরা খেলাধুলা করি, ফুর্তি করি, ওখানে আমাদের ওই দিন আমরা গিয়ে ড্রিঙ্কস করেছি সবাই মিলে, তুই এখানে আসিস না, তুই তো কিছুই জানিস না, পৃথিবীতে কেন এসছিস শুধু। তো তখন ও ভাবে কোনটা ঠিক, বন্ধুর কথা ঠিক না বাবা মার কথা ঠিক, একটা ডাইলেমাতে পড়ে যায়। বন্ধুর কথা গেল, তারপরে গিয়ে বলে যে একটু সিগারেট খা, তো
প্রথম দিন তো ওরা খাইয়ে দিল, দ্বিতীয় দিন আরেক দিন হয়তো নিজে নিজে আর পরে হয়তো এডিকশন হয়ে গেল সিগারেট বা এখন তো ড্রাগস, বিভিন্ন রকম ড্রাগস নেওয়া। এটা কিন্তু স্কুলের কাছাকাছি কিছু কিছু ছোট ছোট দোকান গজিয়েছে, এগুলিতে এই সমস্ত ড্রাগসগুলি পাওয়া যায়। হ্যাঁ, এগুলি এখন এই স্কুলের ছেলেরা, বিশেষ করে টিনেজ 16, 17, 18 বছরের ছেলেরা ওই সমস্ত কিছু করছে। তো এই সময় মা বাবাকে একটু ওয়াচ রাখতে হবে ছেলে কি করছে। আমরা বলি যে আপনাকে লক্ষ্য রাখতে হবে, যদি দেখেন যে ছেলে ঠিকমতো ঘুমোচ্ছে না, ঠিকমতো মিথ্যা কথা বলছে, খুব বেশি মিথ্যা কথা বলছে, কোথায় গেছিলি অমুকখানে মিথ্যা কথা বলছে, তখন বুঝতে পারছেন ছেলের কিছু প্রবলেম হচ্ছে। আপনাকে ওয়াচ করে দরকার হলে স্কুলের টিচারদের সাথে যোগাযোগ করুন, ঠিকমতো পড়াশোনা করছে। অনেক সময় দেখা যায় স্কুলে যাচ্ছে কিন্তু আসলে স্কুলে যায়নি, ওই অন্য কোথাও গিয়ে আড্ডা দিয়েছে বন্ধুদের সাথে, এগুলি করছে। তো এগুলি টিচারের সাথে যোগাযোগ করা এবং ছেলের লক্ষ্য রাখা। আর এডিকশানের ব্যাপারটার জন্য আমরা বলি যে ও যদি দেখা যায় যে সবসময় ছেলেটা ইরিটেবল, বাড়িতে এসে মেজাজ দেখাচ্ছে, অসময়ে ঘুমোচ্ছে, বেশিক্ষণ ঘুমোচ্ছে, এই সমস্ত কিছু যদি দেখা যায় তাহলে সন্দেহ করতে হবে যে ও কোনো এডিকশানে যাচ্ছে। তাহলে কিন্তু ওর সাথে কথা বলে বা ওকে আস্তে আস্তে সেটার থেকে বের করে নিয়ে আসতে হবে, নাহলে পরে বখাট হয়ে যাবে। এই জন্যই আমরা বলি যে এই পিরিয়ডটা মারাত্মক পিরিয়ড, 12 থেকে 18। মা বাবার খুব মানে ওয়াচ রাখতে হবে ছেলে মেয়ের প্রতি এবং ভালোভাবে। আরেকটা হচ্ছে যে এই সময় একটু ইরিটেশন ওদের থাকে, আর এই সময় দেখা যায় যে ছেলেরা বাবাকে একদম পছন্দ করে না, বাবাকে মনে করে দুনিয়ার সবচাইতে বড় শত্রু, মেয়েরাও মাকে মনে করে বড় শত্রু, বলে যে ওই মাসি অমুক মাসি তো খুব ভালো, ওনার মেয়েকে আমাদেরও কত আদর করে, তুমি কিছু করো না। বাবাকেও ছেলেরা এরকম বলে, আমার বাবাই এরকম, ওর বাবা কত ভালো। কিন্তু এটা হচ্ছে যে ওই যে বাবা চাইছে যে ছেলে ঠিক থাকুক, মা চাইছে ছেলে ঠিক থাকুক, মেয়ে ঠিক থাকুক, কিন্তু ওরা চাইছে যে আরও অন্যদের মতো এরকম হতে। তো এটা হতে না পারলে তখন ওদের প্রতি ক্ষোভ বাড়ে। কিন্তু আস্তে আস্তে সাধারণত দেখা যায় যখন ওরা 17-18 বছর হয় তখন আবার ম্যাচিউরড হয়ে বুঝতে শেখে যে হ্যাঁ কোনটা ঠিক কোনটা বেঠিক। মাঝখানের পিরিয়ডটা খুব গোলমেলে হয়ে যায়। তারপরে সাধারণত আমরা দেখি 18 বছর যখন হয় তখন ওরা বুঝতে শেখে এবং কোনটা ভালো জিনিস বুঝতে পারে। তখন সবাই অনেকেই বলে বা ও কি ইয়ে হয়ে গেছে, এখন একদম ম্যাচিউরড হয়ে গেছে, ওর বাবার কাজ করে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে, তখন আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এই পিরিয়ডটা ওয়াচ রাখাটা খুব দরকার। এখানে আরেকটা প্রশ্ন আমি আরেকটু বেশি করে জানতে চাইছি, কারণ আমার নিজের দুটো টিন বাচ্চা আছে। ধরো তুমি যেটা বললে যে ঠিক টাইমে ঘুমানো, খাওয়া দাওয়া বা ইরেগুলার অ্যাক্টিভিটি, মিথ্যে কথা বলা, ধরো ওগুলো নেই, তারপরেও একটা জিনিস হচ্ছে যে কনস্ট্যান্ট ইরিটেশন বা অ্যানয়েন্স, এবং কোনো কিছু সব মানে এবার আমাদেরও তো একটা পেশেন্সের একটা টলারেন্স লিমিট আছে, সবসময় বুঝিয়ে বলা মানে মানে এই যে সব কিছুকেই স্ট্রেচ করা, সব কিছুকেই মানে এইটা হাও, ঠিক আছে আমরা ভালোবাসা দিচ্ছি, কথা বলছি, সাপোর্ট করছি, কিছু সময় ছেড়েও দিচ্ছি, মানে আর কিছু কি মানে আর কিছু। আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের জানতে হবে যে এই বয়সে যে ওরা যে ইরিটেশন দেখায় যেটা, ওটা কিন্তু হরমোনাল জন্য হয়। সুতরাং কিছুটা মেনে নিতে হবে আর কি, কিছুটা মেনে নিয়ে চুপ থাকতে হবে, হ্যাঁ, বোঝাতে হবে, ওই বোঝানো আর কি, এটা জাস্ট কাউন্সেলিং করা। আর ওই আমরা যদি যেমন ও এরকম একটু ইরিটেট দেখালো, বাবাও ইরিটেশন দেখালো বা থাপ্পড় চপ্পড় লাগালো, হয়তো আরও কেঁপে গেল ছেলে, আরও ইয়ে হয়ে যাবে। তো এটা না করে এই জন্য একটা বুঝতে হবে যে ওরা যে এই বয়সে করছে সব নিজের ইয়ের থেকে করছে না, এটা কিছুটা হরমোনাল এফেক্ট। সুতরাং আমাদেরও সহ্য করতে হবে একটু। আর বিশেষ করে আমরা ওই জন্যই বলি যে একজন অন্তত ফ্রেন্ডলি হতে হবে, যে তোমার যে কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি তোমার বন্ধুর মতো, তোমার সবসময় ভালো চাইবো, তুমি যেটা ভালো লাগে তুমি আমাকে বলো, তোমার কি চাই, কি হচ্ছে আর কি হচ্ছে। আরেকটা হচ্ছে এই জিনিসটা কিন্তু বলে দেওয়া উচিত যে ছেলে বা মেয়ে যে কোনো একজন যেই বন্ধু হবে বাবা মার মধ্যে, যে তুমি স্কুলে কি হয়, কে কি বলেছে আমাকে এসে বলো, আমার সাথে গল্প করো কিছুক্ষণ, আমরা স্কুলে কি হলো আজকে, কোন স্যার কি বলেছেন, কোন ম্যাম কি বলেছেন বা কি হয়েছে। তখন ওরা একটু ইয়ে পাবে যে হ্যাঁ মাকে গিয়ে বলবো, গল্প করব, এই বন্ধুটা বলেছে এই করতে বা কিছু। তো কোনটা ভালো, মা যেটা ভালো হয়তো বলবেন যে ঠিক আছে এটা করো, যেটা খারাপ বলবেন যে না এটা করবে না। তো একজন ফ্রেন্ড যদি থাকে ওরা কিন্তু ওই সময় একজন ফ্রেন্ড খোঁজে ভালো, যে যার কাছে গিয়ে কথাগুলি বলতে পারবো। তো এইটা মা বাবাকে একজনকে রোল নিতে হবে যে ওর ফ্রেন্ডশিপের দায়িত্ব নিতে হবে। রাইট।
তো ধরো আমরা মোটামুটি লাস্টের দিকে চলে এসেছি, এবারে তুমি যেটা বলে মোটামুটি শেষ করতে পারো সেটা হচ্ছে যে আগামী দিনে যেমন ধরো তুমি যখন ডাক্তারি শুরু করেছো তখন হয়তো পেটের রোগ বেশি ছিল, মানসিক রোগ অনেক কম ছিল, এখন আস্তে আস্তে মানসিক রোগ অনেক বেশি পাচ্ছ তুমি, ঠিক আছে? আগামী দিনে এরকম কি রোগ আসছে মানে যেটার জন্য হয়তো বাবা মাদের কোনো পারসেপশনই তৈরি হয়নি এখনো? হ্যাঁ, ঠিকই। তো এটার মধ্যে প্রথম আমি যেটা বলবো, যেটা আমরা আগে খুবই কম দেখতাম, যেটা আগে আমরা আলোচনা করেছিলাম, অটিজম এবং এডিএইচডি। আজকালকার বাচ্চাদের মধ্যে এটা খুবই বেশি দেখা যাচ্ছে। সুতরাং এখন কথা হলো কী করে আমরা বুঝবো যে এডিএইচডি বা অটিজম। তো আমি বলি খুব সিম্পলভাবে, অনেক সময় মা বাবা বা আত্মীয় স্বজনরা বলে ওই ছেলেটা খুব লাজুক, একদম কারোর সাথে কথা বলে না। তো ওই লাজুক যারা, অতিরিক্ত লাজুক যারা, ওদের সাসপেক্ট করতে হবে ওরা অটিজম হতে পারে। হ্যাঁ, আর একটা গ্রুপের বাচ্চারা আছে যে মা বাবা বা পাড়া প্রতিবেশীরা বলে ওর মতো এরকম কি বলবো যে বানর, মানে এরকম দুষ্ট ছেলে আমি আর দেখিনি, ওইগুলিকে ভাবতে হবে এডিএইচডি। কারণ আমরা দেখেছি প্র্যাকটিক্যালি তাই হয়, যারা অতিরিক্ত লাজুক, কারোর সাথে কথা বলে না, একা একা থাকে, নিজের কাজ করে বা কিছু করে, খেলাধুলা করে, অন্য কারোর সাথে মিশতে চায় না, এবং খুব লাজুক, কেউ এলে নিচের দিকে, ওদের হলে আই টু আই কন্ট্যাক্ট থাকে না, তাহলে বুঝতে হবে যে ওর অটিজম থাকার পসিবিলিটি আছে, তখন চিকিৎসকের পরামর্শ করা উচিত। তো এইটা একটা প্রবলেম বাড়ছে এখন। আর একটা হলো এডিএইচডি, যেটা বললাম, অতিরিক্ত দুষ্টামি, মানে এই করতে বললে যে জলের এক গ্লাস জল দাও বললে ও জল আনতে গিয়ে পড়ে যাবে বা গ্লাস নিয়ে পড়ে যাবে, মানে ওর ধৈর্য থাকে না আর কি, খুব তাড়াতাড়ি করতে চায়, লাফানো ঝাপানো এগুলি করবে। আর একটা হলো কোনো কিছু বোঝাতে চাইলে স্কুলে এগুলি, এই দুটো রোগে কিন্তু স্কুলের টিচারাই প্রথমে আইডেন্টিফাই করতে পারে। যদি ক্লাস টিচারকে আমরা এই জন্য বলি যে ক্লাস টিচার এগুলির সম্বন্ধে ট্রেন্ড হওয়া উচিত, তাহলে যে লাজুক, যে সবসময় নিচের দিকে তাকিয়ে থাকছে, কথা বলছে না, অন্যদের সাথে মিশছে না, টিচাররা কিন্তু এটা স্পট আউট করতে পারে যে হ্যাঁ ও হতে পারে এটা অটিজম, ওকে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। বা যে বাচ্চাটা টিচার পড়াচ্ছেন, ও দেখা গেল টিচার পড়াচ্ছেন, বোর্ডে কিছু লিখছেন, ও আরেকজনের চুল টানবে, চিমটি কাটবে, এগুলি করবে, মানে ওর কোনো ধৈর্য নেই, অ্যাটেনশন ডেফিসিট। তো এইরকম যদি হয়, সবসময় মার খাচ্ছে বা বকুনি খাচ্ছে, তো ওরা কিন্তু অনেকেই এডিএইচডি হতে পারে। তো ওরা যদি প্রপারলি ডাক্তারের পরামর্শ নেয় এবং ওই থেরাপিগুলি, অকুপেশনাল থেরাপি বা বিহেভিয়ারাল থেরাপি দেওয়া হয়, তাহলে এগুলি অনেকটা ঠিক হয়ে যাবে। তো আমি বলবো যে এটা একটা ডেভেলপমেন্টাল, আর কতগুলি প্রবলেম আছে, যেমন লার্নিং ডিসঅর্ডার, পড়াশোনা করতে পারে না। যেমন একটা আমাদের এখানে একটা সিনেমা হয়েছিল ইন্ডিয়াতে, তারে জমিন পে, ওই সিনেমাতে দেখেছিল ছেলেটা, ও খুব ভালো আর্ট করতে পারে কিন্তু পড়াশোনা ওর করতে পারে না। কারণ কি, ওর একটা ইয়ে আছে, ওর যেমন পি কে ওর কিউ মনে হয়, ডব্লিউ কে উল্টো মনে হয়। তো ও বলেছিল এরকম সিনেমা যে এটা উল্টো পাল্টা, সবগুলি লাফাচ্ছে কেন শব্দগুলি, এগুলি ওর কিন্তু ও ইচ্ছে করে বলছে না, এটা ওর রোগটাই এরকম। তো ওকে কিন্তু দেখা গেল যে ওকে ঠিক মতো গাইড করে ও ছবি আঁকাতে ফার্স্ট হলো, মানে খুব নামকরা আর্টিস্ট হয়ে গেল পরে। তো এই জন্য ওই আইডেন্টিফাই করতে হবে যে ও কোন জিনিসটা ভালো করছে, পড়াশোনাটা কোনো রকমে করে যতটা হয়, ওই যে দিকটা ওর ভালো করছে সেই দিকটাতে ওকে গাইড করা, সেই দিকটাতে এগিয়ে নিয়ে যাওয়া। তো এটা এখন ভবিষ্যতের জন্য একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে ভ্যাকসিনেশন নিয়ে বলবো। ও সরি, হ্যাঁ, ওটা তুমি, ভ্যাকসিনেশনটা খুব দরকার, ইমিউনাইজেশন। এখন প্রায় এমন কতগুলি রোগ হচ্ছে, যেমন আমি যে একটু আগে আমার যে রিলেটিভের কথা বলছিলাম যে যার একমো লাগলো, ওর দেখা গেল যে লাস্টলি ওর কজটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। অথচ ইনফ্লুয়েঞ্জা আগে আমরা জানতাম যে সর্দি কাশি হয়, সবসময় তো ইনফ্লুয়েঞ্জা হয়, আমরা ওই আমেরিকা বা ইয়েতে ওয়েস্টার্ন কান্ট্রিজে ইনফ্লুয়েঞ্জার জন্য অনেকে মারা যায় এটা শুনতাম, কিন্তু আমাদের ওদিকে ওই রকম এটা একটা প্রবলেম ছিল না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ওই ইনফ্লুয়েঞ্জাটাও একটা প্রবলেম বিরাট। মানে কিছুদিন আগেও আমি আরেকটা পেয়েছি ইনফ্লুয়েঞ্জা পেশেন্ট, এরকম ওকে ভেন্টিলেশনে দিতে হয়েছে, বাচ্চা পেশেন্টে। তো এই যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এখন বেরিয়েছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখনও সেটা দিতে বলছে না, কারণ প্রত্যেক বছর দিতে হয় 5-6 বছর অবধি। তো এত গভর্নমেন্ট থেকে এটা ব্যয়বহুল বলে গভর্নমেন্ট এটা এখনও চালু করেনি। কিন্তু ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স 2 বছর আগের থেকেই বলছে যে না, এটা প্রত্যেক বাচ্চাকে দেওয়া উচিত আপ টু 5 ইয়ার্স।
তো এই ভ্যাকসিনগুলি যদি করানো হয় তাহলে এই রোগ, ওকে যদি করানো হতো তাহলে ওর এই রোগটা হতো না, এই অবস্থা হতো না। তো এই জন্য ভ্যাকসিনেশন এখন খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। ভ্যাকসিনেশনের ফলে আমরা দেখতে পাচ্ছি কিছু রোগ একদম নির্মূল হয়ে গেছে। আবার যেই ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছে না, যেমন আমাদের ভারতবর্ষে MMR ভ্যাকসিন যেটা বলি আমরা, মামস, মিজলস, রুবেলা, 3টা রোগের ভ্যাকসিন একটা টিকাতে, সেটা না দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দিচ্ছে MR, মানে মিজলস অ্যান্ড রুবেলা। সেখানে মামস থাকছে না। তো মিজলস অ্যান্ড রুবেলা কমছে, কিন্তু মামসটা আমাদের এখানে খুব বেড়ে যাচ্ছে। তো এটা দেওয়াটা খুব বেশি খরচা যে বেশি পড়ে তা না, কিন্তু এই যে পলিসি, গভর্নমেন্ট পলিসি, আমাদের এখন চাইল্ড স্পেশালিস্ট অ্যাসোসিয়েশন থেকে গভর্নমেন্টকে বোঝানো হচ্ছে যে ওটাকে ইনক্লুড করার জন্য। গভর্নমেন্টের যেটা বক্তব্য ছিল যে এটা অত সিরিয়াস ডিজিজ না যতটা মিজলস বা রুবেলা, তো এটা অতটা, কিন্তু এটা সিরিয়াস না বটে, কিন্তু যখন সিরিয়াস হয় খুবই সিরিয়াস হয়। আর এটা প্রচুর বাচ্চাদের হয়, স্কুল কামাই হয়। যখন হয় এটা ছোঁয়াচে রোগ, সুতরাং 14 দিন স্কুলে যেতে পারবে না। পরীক্ষার সময় যদি কারোর হয় তাহলে পরীক্ষা দিতে পারলো না, একটা বছর লস হবে। তো সেই সমস্ত ভ্যাকসিনগুলি করা উচিত। এই জন্য আমাদের ভারতবর্ষে এখন যে টিকাগুলি দেওয়া হয়, প্রথমে শুরু হয়েছিল 6টা রোগের টিকা। সেটা হলো যক্ষা রোগ, BCG, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, এই 6টা রোগ, এবং টাইফয়েড দেওয়া হতো। তারপরে অ্যাকচুয়ালি টাইফয়েড চেঞ্জ হয়ে মিজলস দেওয়া হলো, তাও 6টা রোগ ছিল। কিন্তু গত 8-10 বছরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেকগুলি ভ্যাকসিন ইন্ট্রোডিউস করেছে এবং প্রত্যেকটি শিশুকে দেওয়া হচ্ছে। মেনিনজাইটিস, তারপরে পোলিও তো দেওয়া হচ্ছে, রোটা ভাইরাস, ডায়রিয়ার টিকা। তো এর ফলে কিন্তু এই রোগগুলি অনেক কমে গেছে আমাদের ভারতবর্ষে। ডায়রিয়াটা অনেক কমে গেছে, নিউমোনিয়াও অনেকটা কমে গেছে, অনেক কমে গেছে। টিটেনাস তো এখন খুব কম দেখা যায়, আগে টিটেনাসে প্রচুর মারা যেত। তো এই সমস্ত ভ্যাকসিনগুলি দিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি ডিজিজ কমে গেছে। তো এখন আরও কয়েকটা ভ্যাকসিন আছে যেগুলি আমরা, ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স বলছে সবাইকে দিতে, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখনও অ্যাফোর্ড করতে পারছে না যে সবাইকে দেবে ফ্রি অফ কস্ট। তো আমরা সেক্ষেত্রে বলছি যে যারা পারে সেই বাচ্চাদের ওই টিকাগুলি করিয়ে নেওয়া। তার মধ্যে আছে যেমন চিকেন পক্স, তারপরে একটা হচ্ছে HPV, হিউম্যান পেপিলোমা ভাইরাস ভ্যাকসিন, মেয়েদের যে জরায়ুর ক্যান্সারের টিকা। এটা এতদিন মেয়েদেরই দিতে বলা হতো, হ্যাঁ, এখন কিন্তু ছেলেদেরও দিতে বলা হচ্ছে। 10 থেকে 12 বছরের ছেলেদেরও যদি দেওয়া হয়, অনেকগুলি ক্যান্সার যেমন অ্যানাল ক্যান্সার, ফেরেঞ্জিয়াল ক্যান্সার, এগুলির থেকে বাঁচানো যাবে। আর মেয়েদের ওই সার্ভাইকাল ক্যান্সার থেকে বাঁচানো যাবে। সুতরাং এখন ভ্যাকসিনেশনটা একটা ইম্পর্ট্যান্ট এই জন্য আমরা বলি যে আমাদের দেশে আগে যেমন ছিল বিয়ের আগে পাত্রপাত্রীর ঠিকুজি মেলানো হতো যে ওদের ঠিক বনবে কি না, আমরা বলি সেটা না করে এখন দেখতে হবে যে ওর ইমিউনাইজেশন কার্ড, কী কী ভ্যাকসিন করা আছে, কী কী করা নেই, সেগুলি দরকার হলে পরবর্তী সময়ে দিয়ে দিতে হবে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং ভ্যাকসিনেশনটা, কারণ একমাত্র ভ্যাকসিনেশন দিয়ে আমরা এই সমস্ত মারাত্মক রোগগুলির থেকে বাঁচাতে পারি। তো সুতরাং এই ভ্যাকসিনেশনটা খুব ইম্পর্টেন্ট। রাইট, তাহলে সেই কথাই থাক, এখানে আমরা শেষ করি। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আবার হয়তো আমরা কথা বলবো এবং আমাদের অডিয়েন্স হয়তো